আমি বুঝি না তোরা এখনো গ্রামে পড়ে আছিস। গ্রামের জীবনটা কোনো জীবন হলো? সব ক্ষেত্রে শুধু কষ্ট আর কষ্ট। আর শহরে দেখ সব রকমের আরাম আয়ের সুযোগ সুবিধা সবকিছু পাওয়া যায়। তুমি যাই বলো না কেন বাবু, তোমার কথা আমি আমার জীবন ধারণ পরিবর্তন করতে রাজি। আমরা অসচ্ছল ভাবে চললেও অনেক ভালো আছি। তোমাদের শহরের মানুষের মতো এত দুশ্চিন্তা আমাদের ভোগ করা লাগে না। তোমরা আমাদের যে অনেক ভালো চলো তার কোনো সন্দেহ নেই। হয়েছে, থাম। তোদের গ্রামের মানুষ যদি আমাদের শহরে একবার যায় আর ফিরে আসতে চাবে না। আমি বুঝি না তুই এখনো গ্রামে পড়ে আছিস কিভাবে। দেখ কোথায় আমার বড়লোক ব্যবসায়ী স্বামী আর কোথায় তোর চাষা। কিন্তু দেখো, তোমাদের যেমন প্রয়োজনে চায়ের পরিমাণ অনেক বেশি, তেমনি হঠাৎ করে সব হারানোর ঝুঁকিও বেশি। এমন অনেক মানুষ দেখেছি যে সকালে রাজার মতো বিকালে সম্পদ হারিয়ে ফকির হয়ে গেছে। তার থেকে আমরা নিরাপদে আছি না? আর তাছাড়া কৃষকদের জীবন সাদামাটা হলেও আমাদের কখনো পুরোপুরি নিশ্চিত হওয়ার সম্ভাবনা নেই, আর আমাদের অনাহারে থাকারও কোনো সম্ভাবনা নেই। হয়েছে, থাম। থাকিস তো সেই গরু ছাগল হাঁস মুরগিদের সাথে। শহরের আড়ম্বরে বেশভূষ পোশাক আশাক ভদ্রলোকের আচরণের তোরা কি বুঝবি? তোদের মৃত্যুও হবে এই গরু ঘরেতেই পড়ে। কি যাতা বলছো বাবু তুমি? আমাদের কাজ অনেক কঠিন হলো, তোমাদের শহরের মানুষের মতো আমরা তো কারোর কাছে যে মাথা নত করতে হয় না। আর তোমাদের শহরে তো রয়েছে সবসময় বিভিন্ন ধরনের প্রলোভন। আর সবই স্বাভাবিক দেখছো, কিন্তু কাল যে তোমার ব্যবসায়ী স্বামী শয়তানের প্রলোভনে পড়ে জুয়া মদ নারীতে ডুবে নিজের এবং নিজের পরিবারের ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে না, তার কোনো নিশ্চয়তা দিতে পারো? আর এরকম ঘটনা যে সচরাচর ঘটছে তা কি তুমি অস্বীকার করতে পারবে? আজ সবই স্বাভাবিক দেখছো, কাল যে তোমার ব্যবসায়ী স্বামী ভাষা কথা বলেছে অবশ্য, তবে আমরা কৃষকরা চাষাবাসা নিয়ে পড়ে থাকি, আমাদেরকেও প্রলোভনে ফেলে না। কিন্তু সমস্যা হলো যে আমাদের পর্যাপ্ত জমি নেই। আমার যদি পর্যাপ্ত জমি থাকতো তাহলে শয়তানকেও পড়া করতাম না। এই বউটি এবার কাজের কাজ করেই ফেলেছে। স্বামীর মাথায় প্রলোভনের বীজ নিজেই ঢুকিয়ে দিয়েছে। কি বললো? প্রচুর জমি থাকলে নাকি আমাকেও পরোয়া করবে না? হ্যাঁ, খেলা জমবে। প্রচুর জমি দেবো আমি ওকে, বিনিময়ে দেখাবো আমার ক্ষমতার একদম। ভাই শুনছেন নাকি, মহাশয় নাকি জমি জমি সব বিক্রি করে দিচ্ছে? তাই না? হ্যাঁ, এই জমির উপর তো আমরা সবাই সরাসরি নির্ভরশীল। এই যদি বিক্রি হয়ে যায় তাহলে আমাদের কি হবে? আর কি হবে মানে তো আবার শুনছেন কি কিনছে? এই জমি নাকি কিনবে আসছে আপনার এই যে সরাইখানার মালিক না, উনি জমি কিনবে। তার উনি যদি জমি কেনেন তাহলে ভাই আমাদের জীবনটা একেবারে তিক্ততা করে দেবে। না না না, এ হতে দেওয়া যাবে না। তাহলে চলো আমরা এক কাজ করি, আমরা সবাই মিলে হচ্ছে যাই দেখি আমরা সবাই মিলে এই জমিটা কিনতে পারি কিনা। সেটা করলেও খারাপ হয় না। চলেন তাহলে আমরা যাই। চলো মহাশয়া, আমরা আপনার জমি ওই সরাইখানার মালিকের থেকে অতি উত্তম দামে কিনতে চাই, যদি আপনার অনুমতি থাকে। ঠিক আছে, তোমরা যদি ভালো দাম দিতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। জমি কেনার আগে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিতে আসছি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে মহাশয়, যদি আপনার অনুমতি থাকে তাহলে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আপনার জমি কিনতে চাচ্ছি। ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয়, আমার শুধু দামটা পেলেই হবে।
সকলে তো জমি কিনে ফেলতেছে, কিন্তু আমি শুধু চেয়ে চেয়ে দেখি। শুনছো? সকলে জমি কিনে ফেলতেছে কিছু না কিছু, কিন্তু আমাদের কেয়ারটেকার বেটা যেভাবে জমির দাম আর ক্ষতিপূরণ চাচ্ছে, এটা তো জীবন জর্জরিত হয়ে গেল। 20 একর জমি কেনা ছাড়া তো কোনোদিন সম্ভব না। এখন দেখো, তুমি যেটা ভালো মনে করো সেটা করো, আমার তাতে কোনো আপত্তি নেই। তার তো বটেই, কিন্তু টাকা তো নেই, জমানো অর্থ আছে শুধু 100-এর উপর। তাহলে আমাদের যে ঘোড়ার বাচ্চাটা আছে ওইটা আর অর্ধেক মৌমাছি বিক্রি করে দাও। দরকার হলে ছেলেদের দিন মজুরিতে পাঠাও, অগ্রিম মজুরি নিয়ে নাও। তাছাড়া তো উপায় দেখতেছি না। দেখো যেটা ভালো মনে হয় সেটাই করো। তার পাশাপাশি ভাগবাগের থেকেও ঋণ নেওয়া ছাড়া আর উপায় নাই। মহাশয়া, আমি আপনার 40 শতাংশ দাগের জমিটি নিতে চাচ্ছি। তা বেশ, তাহলে টাকা পয়সা ব্যাপারটা? আপনি তো জানেনই আপনার জমিটা হচ্ছে বেশ খানিকটা অনুর্বর, সেই হিসেবে দাম কমানোর জন্য দাবি জানাচ্ছি। আমি অর্ধেক টাকা নগদে দিব আর বাকি অর্ধেক পরিশোধ করবো 2 বছর পরে। ঠিক আছে, আমার তো কোনো আপত্তি নেই। আচ্ছা, তাহলে এখন জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এখানে আপনাদের স্বাক্ষর প্রয়োজন। জি, আপনি এখানে স্বাক্ষর করুন। তাহলে জমির হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলো। এখন থেকে এই জমির মালিকানা আপনার উপরে। এটাই চূড়ান্ত হলো। অভিনন্দন আপনাকে। জি মহাশয়া, আপনাকে অনেক ধন্যবাদ। বাহ, কি সুন্দর জমি, সব জমি আমার, কি সুন্দর ফসল হয়েছে। ওমা, ওখানে এই অবস্থা কেন? নিশ্চয়ই বকুলে গরু ছাগলের কাজ এটা। ওদের তো আর ছাড় দেওয়া যাবে না, ওদের নামে পঞ্চায়েতে নালিশ করা লাগবে। মহাশয়, পাহম আমার নামে যে অভিযোগ করছে এটা সম্পূর্ণ বানোয়াট, কারণ আমার গবাদি পশু ওর ফসলের কোনোই ক্ষতি করিনি। না মহাশয়, ওর গরু আমার ফসলের ক্ষতি করছে। আচ্ছা পাও, তুমি কি নিজের চোখে দেখেছো যে ওর পশু পাখি তোমার জমিতে গিয়েছিল? মহাশয়, তার তো দেখিনি। যেহেতু বকুলের নামে উপযুক্ত প্রমাণ নেই, তার সেহেতু আমি বকুলকে তার অভিযোগ থেকে মুক্তি দিচ্ছি। আপনারা এক হতচ্ছাড়া চোরকে এভাবে বিনা বিচারে মুক্তি দিয়ে দিলেন। আপনার যদি অসৎ না হতেন তাহলে আপনারা ওর পক্ষ নিতেনই না। শুনলাম অনেকে নাকি গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, আমি বাবা যাচ্ছি না। এই সুযোগে অনেকে জমি কেনারও সুযোগ হবে। কি হে, কোত্থেকে আসা হচ্ছে? গলগার ওই পার থেকে আসছি। তা ওদিকে কি অবস্থা, জমি জমার কি খবর? ওদিকে জমি জমার তো খুবই দাম কম, ওখানকার জমিগুলো খুবই উর্বর, ফসলও ভালো হয়, জমির দাম নেই বললেই চলে। আজ আমি আমার প্রতিবেশীদের নিয়ে খুবই সচ্ছল, আগে আমার কিছুই ছিল না, এখন আমি মোটামুটি সচ্ছল। আর গ্রাম পঞ্চায়েতের সদস্য হলেই তার জন্য 25 একর জমি দেওয়া হয়। তাহলে আমি এই সংকীর্ণ জমিতে কেন পড়ে আছি? সংকীর্ণ জায়গা আমি কেন পড়ে আছি এখানে? আমি এখানকার সবকিছু বিক্রি করে আমি যদি ওখানে চলে যাই, ওখানে জমি নিই, তাহলে তো জীবন আরো সহজ সরল হবে। জি ভাই, আপনি চাইলে আসতে পারেন। তাহলে সবকিছুর আগে একটু দেখে আসি ওখানে গিয়ে কি অবস্থা। চলেন ভাই, যাই তাহলে একসাথে। ঠিক আছে, ওদিকেই যাচ্ছি। জমি জমা তো অনেক হলো, কিন্তু সমস্যা হলো যে এক জমিতে একবার গম চাষ করলে আর পরের বছর আর ভালো ফসল হয় না।
আমার যদি আরো জমি থাকতো এবং সেই জমিতে যদি এক একটা ফার্ম হয়ে থাকতো তাহলে কি ভালোই না হতো ব্যাপারটা। তাতে আর পরিবহনের কোনো কষ্ট থাকতো না। আর যেগুলো আমি বরগাড়ি চাষ করছি সেগুলো যদি আমার হতো তাহলে তো কোনো দুঃখই থাকতো না, আমার নিয়ে স্বাধীনতা চলতে পারতাম আমি। ও ভাই, জমি কেনার কথা ছিল যে, কি হলো? তোমার 300 একর জমির জন্য আমি 1500 রুবল দিতে পারি সর্বোচ্চ। তাও অর্ধেক আমি নগদ দিব আর বাকি অর্ধেক পরবর্তীতে দিব। এত কম দামে জমি কোথাও পাবে না, আমি বিপদে পড়েছি বলে এত কম দামে দিচ্ছি তোমাকে। কে কোত্থেকে আসা হচ্ছে? আমি এসেছি সেই বাস্কেট থেকে, সেটাই এখান থেকে অনেক দূরে। আমি ওখানে 13,000 একর জমি কিনেছি মাত্র 1000 রুবল দিয়ে। এটাও বাস্তবে সম্ভব নাকি? এত কম দামে কি জমি পেতে পারে কেউ? হ্যাঁ, এটা তো সম্ভব। তোমার যা করতে হবে শুধুমাত্র বাস্কেট প্রধানের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। ওখানে জমির দাম এতই সস্তা আর মানুষজন এতই সরল, একদম তারা ভেড়ার মতো সরল। আমার তো বিশ্বাসই হচ্ছে না, কি পরিমাণ জমি আছে ওখানে? এত পরিমাণ জমি আছে যে তুমি 1 বছর যদি পুরো জমির চারপাশ দিয়ে ঘুরে আসো, হেঁটেও সারা জীবনেও শেষ করতে পারবে না, এত পরিমাণ জমি। আর সে কি জমি, একদম উর্বর জমি, খুব ভালো ফসল ফলে সেখানে। আর তোমার তো বেশি কাজ করতে হবে না। আমি তো আমার ক্ষেত্রে কি করেছি, আমি শুধু চা, ওয়াইন এসব দিয়ে বাস্কেট প্রধানের সাথে বন্ধুত্ব স্থাপন করেছি, আর তিনি খুশি হয়ে আমাকে এত কম দামে জমি দিয়ে দিয়েছে। 1500 রুবলে 300 একর জমি কেন কিনবো আমি যদি আর সস্তা জমি পাওয়া যায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনি হচ্ছেন বাস্কেটদের প্রধান। আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছিলাম। আচ্ছা, তা কি বিষয়ে এখানে আসা হলো? উনি এখানে এসেছেন আপনার কিছু জমি কেনার জন্য। আচ্ছা আচ্ছা, আপনি যত ইচ্ছা এদিকে জমি নিতে পারেন, এই সবগুলোই আমাদের। ধন্যবাদ প্রধান। আমি জানি আপনাদের অনেক জমি আছে এবং আমার অল্প প্রয়োজন, তবে আমি চাচ্ছিলাম যে আমি যতটুকু জমি নিব তা ঠিক মতোই নিব, কারণ জন্ম মৃত্যু সৃষ্টিকর্তার হাতে। হয়তো বা আপনার ভালো মানুষ বলেই আপনারা আমাকে জমি দিয়ে গেলেন, কিন্তু পরবর্তীতে এমনও হতে পারে যে আপনার সন্তানরা সে জমি নিয়েও নিতে পারে। জি, আপনি ঠিক বলেছেন। এই কারণে আমরা সবগুলো জমি আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দেব। আমি শুনেছিলাম এক ব্যাপারে এসেছিলেন এবং আপনারা তাকে জমি দিয়েছিলেন এবং সাথে সাথে তাকে তার নামে দলিলও দিয়েছিলেন। জি, আপনি ঠিক শুনেছেন। আমাদের এখানে একজন পেশাদার পত্রলেখক আছেন। আমরা কাল ওকে নিয়ে আপনাকে নিয়ে শহরে যাব এবং সবগুলো জমি আপনার নামে লিখে দেব। তার জমির দাম কত ধরেছেন? আমাদের এখানে সবগুলো জমি একই দাম, 1000 রুবল একদিন। 1000 রুবল একদিন? একদিন তা বুঝলাম না। এটা আসলে আমরাও ঠিক ধারণা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি প্রথমে এক জায়গা থেকে হাঁটা শুরু করবেন, সূর্যাস্ত পূর্বে আপনি আবার ওই জায়গায় ফিরে আসা পর্যন্ত যত জমি অতিক্রম করবেন তত জমি আপনার। একদিনে তো বিস্তর হাঁটা যায়। জি, অনেক জমি আপনি পাবেন, কিন্তু আমাদের একটা শর্ত আছে। যেখান থেকে আপনি যাত্রা শুরু করবেন সন্ধ্যের পূর্বে সেখানে আবার ফিরে আসতে না পারলে আপনার সব টাকা চলে যাবে। বুঝতে পেরেছি। এই দিকে আসুন, এই যে দেখুন আপনার চিহ্ন, এইখান থেকে আপনি যাত্রা শুরু করবেন, কিন্তু সূর্য ডোবার পূর্বে আবার আপনাকে এই জায়গায় ফিরে আসতে হবে। ব্যাপার না, সূর্য ডোবার আগে আমি চলে আসবো। আচ্ছা, দেখা যাক। এত জমি নিয়ে কি লাভ হলো আমার? যদি
সৃষ্টিকর্তা বেঁচে না রাখে আমাকে, সব পরিশ্রমই তো আমার বৃথা হয়ে গেল। কিছু হবে না ভাইজান, কিছু হবে না। দেখো এই লোকটাকে, শেখো, সে তার প্রত্যাশার থেকেও বেশি জমি পেয়ে গেছে।